এখন প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের মাথায় কিছু বেসিক কোশ্চেন আসে। সেটা কি? সেটা হচ্ছে স্যার, এই যে আমরা তো জানি উপসর্গ বসে হচ্ছে শব্দের আগে। ধরেন এটা একটা শব্দ, তো উপসর্গ বসে কোথায়? শব্দের আগে। কিন্তু মানে অনুসর্গ বসে কোথায়? অনুসর্গ বসে হচ্ছে শব্দের পরে, তারপর হচ্ছে বিভক্তি বসে শব্দের পরে, তারপর হচ্ছে প্রত্যয় বসে শব্দের পরে। তাহলে এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? অনুসর্গ, বিভক্তি আর প্রত্যয়, তিনটি শব্দের শেষে বসে। তাহলে তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অনুসর্গ এটা সবসময় আলাদা বসে। অনুসর্গ কিভাবে বসে? অনুসর্গ এটা সবসময় আলাদা বসে। আর বিভক্তি এটা আলাদাও বসতে পারে, এটা আলাদাও বসতে পারে, আবার যোগ হয়েও বসতে পারে। এটা আলাদাও বসতে পারে, আবার যোগ হয়েও বসতে পারে। আর প্রত্যয় এটা সবসময় যোগ হয়ে বসে, সবসময় যোগ হয়ে বসে। প্রত্যয় কখনো আলাদা বসে না। আমি কি বুঝতে পারছি? যেমন মনে করেন আমি বললাম হাতা, একটা শব্দ বললাম, তো এই হাতা শব্দের মধ্যে হাত শব্দটা হচ্ছে মূল শব্দ, আকারটা হচ্ছে প্রত্যয়। তো আকারটাকে আমি আলাদা লিখেছি না, আকারটা আমি তয়ের সাথে যোগ করে দিয়েছি। তো তার মানে অনুসর্গ, বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে ডিফারেন্সটা কি? উপসর্গের সাথে এগুলো ঝাল লাগবে না, কারণ উপসর্গ হচ্ছে শব্দের প্রথমে বসে, আর অনুসর্গ আর প্রত্যয় বা বিভক্তি বসে শব্দের শেষে। তাহলে তিনটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অনুসর্গ হচ্ছে আলাদা বসে সবসময়, অনুসর্গ কখনো একসাথে বসে না, আলাদা বসে স্বাধীনভাবে। বিভক্তি এটা আলাদা বসতে পারে, এটা যোগ হয়ে বসতে পারে। এখন আলাদা যদি বসে তাহলে তো প্রত্যয়ের সাথে প্যাচ লাগবে না, কিন্তু প্যাচ লাগবে প্রত্যয়ের সাথে যখন ওই বিভক্তিগুলো যেগুলো যোগ হয়ে বসে। প্রত্যয়ের সাথে ওই বিভক্তিগুলো প্যাচ লাগবে যেগুলো যোগ হয়ে বসে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন তাহলে প্রত্যয়ের বিভক্তির মধ্যে ডিফারেন্স কি? একটা শব্দের সাথে যখন যুক্ত থাকবে আমরা কিভাবে বুঝবো নাকি প্রত্যয় না বিভক্তি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি একটা শব্দ বললাম, ধরেন কলম। একটা শব্দ বললাম কলম, এই শব্দটা আমি দুইবার লিখলাম কলম। এখন কলম শব্দের সাথে আমি একবার যুক্ত করলাম এ, একবার যুক্ত করলাম ই। এখন চিন্তা করেন, এ যুক্ত করার কারণে এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে কলমে। আর ই যুক্ত করার কারণে এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে কলমি। এখন চিন্তা করেন, এই যে আমি বলছি কলমে, তো কলমের শব্দটার কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই, বা নতুন কোনো অর্থ আমরা পাই নাই। অর্থাৎ কলম শব্দের অর্থ যা, কলমে শব্দের দ্বারা কিন্তু সেটাই বোঝাচ্ছে। মানে মনে করেন আমি এটা কলম, আর এই কলমে ভালো লেখা হয়, তার মানে এই কলমের দ্বারা তো কলমটাকেই বোঝাচ্ছি। তার মানে আমার এ যুক্ত করার কারণে আমার অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তো এই কারণে এই অর্থের পরিবর্তন না হওয়ার কারণে এটাকে আমরা বলবো বিভক্তি, কারণ আমরা জানি বিভক্তি কখনো অর্থের পরিবর্তন করে না। ঠিক আছে? কিন্তু এখানে দেখেন রস্বইকার যুক্ত করার কারণে এটা হয়ে গেছে কলমি। কলমি মানে এটা একটা শাক। সো তার মানে এটা নতুন একটা অর্থবোধক শব্দ, নতুন শব্দ তৈরি হয়ে গেছে। এই কারণে এটাকে আমরা বলবো প্রত্যয়। এটাকে আমরা বলবো প্রত্যয়। কোনটাকে? এই যে রস্বইটাকে, রস্বইটাকে বলবো প্রত্যয়। অর্থাৎ যে অংশটা যুক্ত হওয়ার কারণে আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে, নতুন শব্দ তৈরি হবে, সেটাকে আমরা বলবো প্রত্যয়। আর যে অংশটা যুক্ত হওয়ার কারণে আমার অর্থের পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো প্রকৃতি। আমি কি বুঝতে পারছি? বলেন, কনসেপ্টটা কি ক্লিয়ার? দরকার হলে আমি আরো মানে দুইটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলেন। ধাতু, প্রকৃতি প্রত্যয়, মৌলিক, সাধিত্য, যোগগুলো এগুলো এগুলো কখন পড়াতে পারেন স্যার? এই যে প্রকৃতি প্রত্যয়, এগুলো আজকে আমরা দেখতেছি। আজকে প্রকৃতি প্রত্যয় ক্লাসটা করে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের মানে ওই যৌগিক শব্দ, মৌলিক শব্দ, যোগগুলোর শব্দ এগুলো নিয়ে আলোচনা চলে যাব। ঠিক আছে? ওকে ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার যেহেতু বলবো তাহলে আমি এই উদাহরণ না অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আরেকবারই বলবো, কোনো সমস্যা নেই। আমি অন্য আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমি বললাম দুইটা শব্দ। একটা শব্দ হচ্ছে দোকান, একটা শব্দ হচ্ছে দোকান। এটাই আমি আরেকবার লিখলাম দোকান। এখন দোকান শব্দের সাথে একবার আমি যুক্ত করলাম ই, একবার যুক্ত করলাম এ। তো এ যুক্ত করার কারণে হয়ে গেছে এটা দোকানে, আর ই যুক্ত করার কারণে এটা হয়ে গেছে দোকানি। এখন একটু চিন্তা করেন, আমি যখন বলছি যে আমি দোকানে গিয়েছি, আমি দোকানে গিয়েছি, তাহলে আমি দোকানে গিয়েছি, এখানে দোকানে গিয়েছি, দোকান শব্দটার সাথে এই যুক্ত করার কারণে এটা কিন্তু নতুন কোনো শব্দ বা নতুন কোনো অর্থ বোঝাচ্ছে না। দোকানে তারা কিন্তু দোকানটাকে বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বললাম যে দোকানি, তো আমি দোকানে গিয়ে দোকানির কাছে, আমি দোকানে গিয়ে দোকানির কাছে একটা কলম চাইলাম। তাহলে দোকানি বলতে দোকানকে বোঝায় না, দোকানদারকে বোঝায়। দোকানি বলতে কাকে বোঝায়? দোকানদারকে। তার মানে আমার নতুন শব্দ তৈরি হয়েছে। তো এই কারণে নতুন শব্দ তৈরি হওয়ার কারণে এটাকে আমরা বলবো প্রত্যয়। আর এখানে নতুন শব্দ তৈরি না হওয়ার কারণে এটাকে আমরা বলবো বিভক্তি। অর্থাৎ মনে রাখতে হবে, বিভক্তি শব্দের দুটি পদের মধ্যে সমন্বয় তৈরি করে, আর প্রত্যয় হচ্ছে নতুন শব্দ তৈরি করে। পুরোপুরি কি ক্লিয়ার? বলেন, পুরোপুরি কি ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা যেটা বললাম, আমরা প্রথমে আলোচনা করেছি হচ্ছে প্রত্যয়ের সাথে অনুসর্গ ও বিভক্তির পার্থক্যটা কোথায়, সেই যে জায়গাটা হচ্ছে আমরা কনফার্ম করেছি। এখন আসেন,
তাহলে আমরা একটু পরবর্তী ইনফরমেশন গুলো জেনে নিই, মানে আরো কি কি প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, যে কোনটা প্রত্যয় কোনটা বিভক্তি এটা আমরা বুঝবো কিভাবে, এটা আমরা ক্লিয়ার হলাম। বা কোনটা প্রত্যয় কোনটা অনুসর্গ এটা আমরা বুঝবো কিভাবে, এটা আমরা ক্লিয়ার হলাম। এখন আসেন, এখন আমাদের জানতে হবে যে কোন অংশটার নাম কি, অর্থাৎ প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা, কৃত প্রত্যয় কোনটা, ক্রিয়া প্রকৃতি কোনটা, মানে নাম প্রকৃতি কোনটা। এই বিষয়গুলো জানার জন্য আমরা একটা শব্দ বা দুইটা শব্দ নিয়ে ফুল ডিটেইলস অ্যানালাইসিস করব। আসেন, আপনারা চাইলে আমার সাথে অ্যানালাইসিস করতে পারেন। ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম সরকারি, আর আরেকটা ওয়ার্ড লিখলাম করি। আমি দুইটা ওয়ার্ড লিখলাম, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে করি। একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে করি। এখন সরকারি আর করি এই দুইটা শব্দকে আমরা একটু অ্যানালাইসিস করবো। আসেন অ্যানালাইসিস করি। প্রথমে নিলাম আমরা সরকার এই শব্দটা, আর এর সাথে যুক্ত করলাম আমরা ই। আর এখানে আমরা দেখতেছি বিশ্লেষণ করলে পাবো হচ্ছে কর, আর তার সাথে যুক্ত হয়েছে ই। তবে কর এটা যেহেতু ধাতু, সেটার পূর্বে একটা ধাতু চিহ্ন দিতে হবে। আর সরকার যেহেতু এটা একটা নাম শব্দ, এর পূর্বে আমার কোনো ধাতু চিহ্ন দিতে হবে না। এখন দেখেন, এই ক্ষেত্রে মনে রাখবেন এই যে ই কারটা যেটা অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশটার নামই হচ্ছে প্রত্যয়। তাহলে এই যে অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশের নাম কি বলেন? প্রত্যয়। দুই ক্ষেত্রে অতিরিক্ত অংশের নাম প্রত্যয়। এখন অতিরিক্ত অংশটা যেটার সাথে যুক্ত হয়েছে তার নামই হচ্ছে প্রকৃতি। তার মানে এই বাক্যে মানে সরকার এটা প্রকৃতি, আবার এখানে যে কর এটাকে আমরা বলবো প্রকৃতি। এই দুইটা হচ্ছে প্রকৃতি। আর তার সাথে অতিরিক্ত যে অংশটা যুক্ত হয়েছে অর্থাৎ রস্যই, সেটা হচ্ছে প্রত্যয়। এখন খেয়াল করেন এই যে প্রকৃতিটা, এই প্রকৃতিটা কিন্তু একটা নাম শব্দ। সুতরাং এটাকে আমরা বলতে পারি নাম প্রকৃতি। এটাকে আমরা কি বলতে পারি? নাম প্রকৃতি। আবার এক্ষেত্রে দেখবেন এই বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, এরকম কিন্তু একটা কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষা আসে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? কারেক্ট আনসার হচ্ছে প্রাতিপদিক। কি বলে বলেন? প্রাতিপদিক। তার মানে নাম প্রকৃতি না বলে আমরা কিন্তু এটাকে প্রাতিপদিক এটাও বলতে পারি। প্রাতিপদিক এটাও বলতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিকের সাথে রস্যই যেটা প্রত্যয় হিসেবে যুক্ত হয়েছে, এটাকে যুক্ত করে আমরা সরকারি শব্দটা পাইছি। এখন খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতির পরে যে ধরনের নাম শব্দ, সুতরাং এটাকে আমরা বলবো নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক। এখন এই যে প্রকৃতিটা, এটা তো নাম প্রকৃতি না, কারণ এটা তো নাম শব্দ না। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। ধাতু বা ক্রিয়ামূল, ঠিক আছে? ধাতু বা ক্রিয়ামূল। তার মানে ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেই প্রত্যয়টাকে বলা হয় কৃত প্রত্যয়। বলুন, সেই প্রত্যয়টাকে কি বলা হয়? কৃত প্রত্যয়। আর এদিকে নাম প্রকৃতি বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেই প্রত্যয়টাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। সেই প্রত্যয়টাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। এখন এই যে খেয়াল করেন, সরকার একটা শব্দ, নাম শব্দ বা নাম প্রকৃতি, এর সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে? মূল শব্দটা হয়ে গেছে তদ্ধিত প্রত্যয়। মূল শব্দ হয়ে গেছে সরকারি। এখন এই সরকারি এই শব্দটাকে আমরা বলবো তদ্ধিতান্ত পদ। কি বলবো? তদ্ধিতান্ত পদ। এখন আসলে কেন এটাকে তদ্ধিতান্ত পদ বলবো? কারণ তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটা তৈরি হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। আর এখানে দেখেন কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটা তৈরি হবে তাকে বলা হবে কৃদন্ত পদ। তাকে বলা হবে কি? তাকে বলা হবে কৃদন্ত পদ। এখন আপনাকে আমি ফুল ডিটেইলসটা বুঝাইলাম যে কোন অংশের নামটা কি, এটা আমাদের জন্য খুব জরুরি। এটা যদি আগে বোঝেন তারপর আপনি অন্যান্য জিনিস সহজে বুঝতে পারবেন। আগে আপনার এটা মানে এইটা হচ্ছে জরুরি। তাহলে দেখেন, আমি কিন্তু পুরো ব্যাপারটা আপনাদেরকে একসাথে বুঝাইলাম যে কোন অংশটার নাম কি, পুরোপুরি একসাথে বুঝাই দিছি। আবার একবার রিভাইজ করতেছি, খেয়াল করেন। তাহলে সরকারি শব্দটাকে আমরা যখন বিশ্লেষণ করছি আমরা প্রথমে পেয়েছি সরকার যোগী, আর করি শব্দটাকে আমরা যখন বিশ্লেষণ করছি আমরা প্রথমে পেয়েছি কর যোগী। তো সরকারের মধ্যে যে মানে সরকার শব্দটা এটা একটা নাম শব্দ বা নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক। আমরা কিন্তু অনেক সময় বলি যে বিভক্তির নাম শব্দকে কি বলে, খেয়াল করেন এই যে সরকার এটা একটা বিভক্তির নাম শব্দ এবং এটাকে আমরা বলতেছি প্রাতিপদিক। তো প্রাতিপদিক বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর এখানে হচ্ছে এই তদ্ধিত প্রত্যয় আর এই প্রাতিপদিক যুক্ত হয়ে যে মূল শব্দটা হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। ঠিক সেম ভাবে এটা হচ্ছে করি, করি শব্দটাকে বাংলা পাচ্ছি করযোগী। তো করটা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আর ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয়ের সাথে ক্রিয়ামূলের যে মানে সম্পর্ক হয়ে যে মূল শব্দটা তৈরি হয় তাকে বলা হয় কৃদন্ত পদ। তার মানে কোন অংশের নাম কি এই জিনিসটা আমরা ক্লিয়ার করেছি। কোন অংশের নাম কি এই জিনিসটা আমরা ক্লিয়ার করেছি। আশা করি বুঝতে পারছি। তাহলে ধাতু কি, প্রকৃতি কি, প্রত্যয় কি, কৃদন্ত পদ কি, এই বিষয়গুলো আমাদের আশা করি ক্লিয়ার।
তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন এইটুক আশা করি ক্লিয়ার। ওকে ফাইন। ধাতু কি, প্রত্যয় কি, ক্রিয়ামূল কি, কৃতন্তপদ কি, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার। এখন আসেন, তাইলে আমরা বেসিক নিয়ে তো আলোচনা করেছি, এবার ডিরেক্টলি আমরা প্রত্যয় নির্ণয়ের টেকনিকে চলে যাই। এখন পরীক্ষার হলে প্রত্যয়টা কিভাবে আসে? পরীক্ষার হলে সাধারণত কিন্তু প্রত্যয় এভাবে আসে না যে দৃশ যোগ অনট ইকুয়াল টু কি, এটার প্রকৃতি মানে এটা শব্দটা কি, এটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসে দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কি, এটা পরীক্ষা আসে। তো তার মানে উল্টা দিক থেকে আপনাকে যে মানে শব্দ থেকে আপনাকে প্রকৃতি প্রত্যয় কিভাবে বের করবেন সেই জিনিসটার সিস্টেমটা আপনাদেরকে শিখতে হবে। তো সেই টেকনিকটা আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। আসেন, ব্যাপারটা হচ্ছে সাধারণত স্কুল কলেজ কোচিং গুলোতে আমাদেরকে প্রকৃতি প্রত্যয় শেখানো হয় গুণ বৃদ্ধি ঈদ টি এগুলো দিয়ে, ঠিক আছে? গুণ বৃদ্ধি ঈদ টি ধা উপধা এগুলো দিয়ে, এগুলো নিয়ে আমার বইয়ের মধ্যে আপনি আলোচনা পাবেন, আছে ওখানে আলোচনা। কিন্তু গুণ বৃদ্ধি ঈদ টি নিয়ে আলোচনা আমি বইয়ের মধ্যে করলেও, মানে অন্বেষণ বইয়ের মধ্যে বা ধ্রুব বইয়ের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করলেও আমি অ্যাকচুয়ালি গুণ বৃদ্ধি ঈদ টির যে সিস্টেম, সেই সিস্টেমে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা শিখাই না স্টুডেন্টদের। আমার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সিস্টেমটা একটু অন্যরকম, এবং সেই জিনিসটাই আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে কৃত প্রত্যয় নিয়ে। আচ্ছা, আমি প্রথমে আলোচনা করবো হচ্ছে কৃত প্রত্যয় নিয়ে, তারপর আলোচনা করবো তদ্ধিত প্রত্যয় নিয়ে। তাহলে প্রথমে আসেন আমরা একটু কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করি। এখন কৃত প্রত্যয়ের আমরা জানি যে দুইটা অংশ। একটা হচ্ছে প্রথম অংশ, এটাকে বলা হবে প্রকৃতি, এটাকে বলা হবে প্রকৃতি বা ক্রিয়ামূল বা ধাতু। আর আরেকটা অংশ হচ্ছে প্রত্যয়, এবং যে অংশটার নাম হচ্ছে কৃত প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে কৃত প্রত্যয়। এখন প্রথমে আমরা আলোচনা করব এই অংশটা নিয়ে, ধাতু বা প্রকৃতি। ঠিক আছে, ধাতু বা প্রকৃতি এটা। আর তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের মূল বিষয় না, এটা আমাদের কোনো কনসার্নই না। আমাদের মূল কনসার্নটা হচ্ছে এইটা, প্রকৃতি বা ধাতুটা কি, এটা হচ্ছে ঠিক আছে কিনা, এটা আমাদের মূল কনসার্ন। তাহলে চলেন আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে পড়তে পারি। আসেন, এটা একটু আমি আপনাকে দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে পড়তে পারি। আসেন, ব্যাপারটা হচ্ছে ধরেন আমাকে একটু বলেন তো, চোখ মানে চোখে দেখা সম্পর্কিত কিছু শব্দ বলেন, চোখে দেখা। যেমন মনে করেন আমি আপনাকে কিছু স্যাম্পল দেখাই। যেমন মনে করেন দর্শন, ঠিক আছে, দর্শন, অথবা দর্শক, অথবা দৃশ্য, দৃশ্য, অথবা দৃশ্যমান, অথবা দৃশ্যমান, অথবা দৃষ্টি, অথবা দৃষ্টি, অথবা দ্রষ্টা, অথবা দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ঠিক আছে, তাহলে দর্শন, দর্শক, অথবা দর্শনীয়, অথবা দর্শনীয়। ঠিক আছে, দর্শনীয়। তাহলে এগুলো হচ্ছে চোখে দেখা সম্পর্কিত শব্দ। চোখে দেখা সম্পর্কিত সকল শব্দের জন্য মূল ধাতুটা হচ্ছে দৃশ। বলেন মূল ধাতুটা কি? দৃশ। তো এরকম ভাবে আমি 55টার মতো ধাতুমূল বের করেছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করে, 55টার মতো, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এর বাইরে নরমালি কোশ্চেন আসে না। হ্যাঁ, আপনাদের কপাল যদি খুব খারাপ হয় তাহলে এর বাইরে দুই একটা কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন হঠাৎ করে চলে আসতে পারে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখলে হয়তো দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেন মানে 95 to 6% টাইম, মানে 100 কোশ্চেন যদি সলভ করেন 95 to 6% টাইম আপনি আমাদের এই টেকনিক দিয়ে মিলাতে পারবেন। দুই একটা সময় আসলে এমন কিছু প্রকৃতি প্রত্যয় দেয়, এটা আসলে আপনি আমার সিস্টেম কেন, এটা আপনি কোনো সিস্টেমে বের করতে পারবেন না। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম না যে আপনি আমার এই সিস্টেমটা পড়লে 100% আপনার হচ্ছে না, বাকি 3-4% এর জন্য আপনি অন্য কোনো টেকনিক পড়লে সেটা পারবেন। নো, বাকি 3-4% আপনি কোনো টেকনিক দিয়ে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এটা। যেমন একটা পরীক্ষা ছিল শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? শ্রদ্ধা। তো শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে, শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে স্রোত। শ্রদ্ধা শব্দের প্রকৃতি হচ্ছে স্রোত যোগ ধ যোগ অ যোগ আ। এখন এটা কোন নিয়মে হচ্ছে এটা আপনাকে কেউ বুঝতে পারবে না, আল্লাহ মাহবুব জানে। এটা হচ্ছে বাংলা একাডেমির অভিধানের মধ্যে লেখা আছে শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় এরকম, সব যোগ ধ যোগ অ যোগ আ। এখানে সবটা কি তাও জানি না, ধটা হচ্ছে প্রকৃতি, আর তারপরে অ আর আ দুইটা হচ্ছে প্রত্যয়। ব্যাপারটা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছেন? তো এই কারণে এরকম কিছু উদ্ভট শব্দ মাঝে মাঝে পরীক্ষা আসে, তো এটা আপনার কপাল খারাপ ছাড়া কিছু বলার নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি খুব বেশি মানে শিওর বা খুব বেশি না থাকেন তাহলে না দেখানোই উত্তম। মানে আমি আপনার জায়গায় থাকলে এটা করতাম। তবে ম্যাক্সিমাম টাইম আমি আমার যে প্রত্যয়ের সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমি দেখছি ম্যাক্সিমাম টাইম আমার কমন পড়ে আমি মিলে যায়। তো এটা আপনাদেরকে আগেই বলে নিলাম যে দুই একটা কোশ্চেন আপনার এই আমার এই টেকনিক দিয়ে নাও মিলতে পারে, সেক্ষেত্রে আমাকে দোষী সাব্যস্ত করবেন না। ঠিক আছে, আগেই বলে নিলাম। ওকে ফাইন। এবার আসেন,
তাহলে আমরা যে সিস্টেমটা শিখবো সেই সিস্টেমটা কি দেখেন, দেখাচ্ছি একটু পরে, দেখবেন মজা লাগবে, জাদুটা কি দেখবেন একটু পরে। তাহলে দর্শন, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দ্রষ্টা, দ্রষ্টব্য, দর্শনীয়, এগুলোর জন্য মূলত হচ্ছে দৃশ। এবার আসেন কানে শোনা সম্পর্কিত কিছু শব্দ বলেন আমাকে। কানে শোনা যেমন, যেমন মনে করেন শ্রবণ, শ্রবণীয়, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রাব্য, শ্রোতা, শ্রুতি, শ্রোতা, শ্রুতি, শ্রুতিমধুর, শ্রোতা, শ্রুতি, শ্রুতিমধুর, শ্রুতিমধুর, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রোতা, শ্রুতি, শ্রুতিমধুর, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে শ্রু। এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা কি? মূল ধাতু হচ্ছে শ্রু, সবগুলোর জন্য। অর্থাৎ এটা পরীক্ষার হলে যাই বলুক, যেটারই প্রকৃতিবত্ত নির্ণয় করতে বলুক, এটা শ্রবণ হোক, শ্রবণীয় হোক, শ্রাব্য হোক, শ্রুতি হোক, শ্রোতা হোক, যাই বলুক, এটার জন্য মূল ধাতু হচ্ছে শ্রু। কথা বুঝতে পারছেন? মূল ধাতু হচ্ছে শ্রু। এবার আসে 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে কানে শোনা সম্পর্কিত। এবার আসেন কথা বলা সম্পর্কিত কিছু শব্দ, যেমন, যেমন মনে করেন বচন, বচনীয়, বচন, বচনীয়, বাচ্য, বাচ্য, বক্তা, বক্তৃতা, বক্তা, বক্তৃতা, বক্তব্য, বক্তব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে বচ। সবগুলোর জন্য মূল ধাতু কি? বচ। ঠিক আছে? ও আরো আছে বচন, বচনীয়, বক্তব্য, বক্তব্য, উক্ত, উক্তি। ঠিক আছে? উক্ত, উক্ত, উক্তি। ঠিক আছে? উক্ত, উক্তি, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে কি? মূল ধাতু হচ্ছে বচ। ঠিক আছে? তো এইরকম করে প্রায় 55টা ধাতুমূল আপনাকে আমি প্রথমে শেখাবো। এখন 55টা তার আমি এখানে লিখে দিব না। ওকে, আসেন তাহলে এতক্ষণ আমরা এরকম বেশ কিছু ধাতুমূল দেখেছি। যেমন এই যে কথা বলার জন্য, তারপর হচ্ছে মনে করেন আমি যদি বলি যে তৈরি সম্পর্কিত কোনো মানে ধাতু, তৈরি সম্পর্কিত কোনো শব্দ, যেমন সৃজন, সৃজনশীল, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্টব্য, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে সৃজ। বলেন এগুলোর জন্য মূল ধাতু কি? সৃজ। চলা সম্পর্কিত যত শব্দ আছে, চলা, যেমন মনে করেন গমন, গমনীয়, গন্তব্য, গম্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গম। এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা কি? গম। গম মানে গমনীয়, গম্য, গমন, গতি, গন্তব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গম। ঠিক আছে? এরকম আর কি আছে, যেমন মনে করেন যেমন মনে করেন খাবার সম্পর্কিত কিছু শব্দ আছে, যেমন ভোজন, ভোজনীয়, ভোক্তা, ভুক্ত, ভুক্তি, বা ভোজ্য। ঠিক আছে? এগুলোর জন্য সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভুজ, ভুজ। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু একটু মানে একটু একই রকম, প্রায় একই রকম সিমিলার কিন্তু অনেকগুলো ধাতু আছে। যেমন এটা হচ্ছে খাবার সম্পর্কিত যত শব্দ আছে সেগুলোর জন্য হচ্ছে ভুজ। কিন্তু আমি যদি বলি মানে, যেমন মনে করেন একটা আছে খাবার সম্পর্কিত, আরেকটা হচ্ছে মানে আপনার ইয়া সম্পর্কিত, কি বলে মানে আপনি তার গুণগান গান, এরকম ভক্ত। যেমন দেখেন ভক্ত, ভক্তি, তারপর হচ্ছে ভজন, যেমন আপনার ভক্ত আপনার কি করে? আপনার ভজন করে। ভজন মানে কি? গুণগান করা। দেখেন ভজন আর ভোজন দুটো কিন্তু সেম না। ভোজন মানে হচ্ছে খাওয়া, ভোজন, আর ভজন মানে হচ্ছে গুণগান করা। দেখেন আমি যখন বলি যে লালন ফকিরের একটা গান আছে, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, এরকম একটা গান আছে। তাহলে মানুষ ধরো মানুষ ভজ, তার মানে কি মানুষ ধরো আর মানুষ খাও? ডেফিনেটলি না। এখানে বোঝাচ্ছে মানুষ ধরো মানুষের গুণগান করো। কি বলতেছে বুঝছেন? মানুষ ধরো মানুষের গুণগান করো। তাহলে ব্যাপারটা হচ্ছে ভজন মানে হচ্ছে যে কীর্তন করা, অর্থাৎ গুণগান করা। তাহলে ভজন, ভজনীয়, ভজ্য, ভক্ত, ভক্তি, এগুলোর জন্য সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভজ। এগুলোর জন্য সবগুলোর মূল ধাতু কি? সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভজ। আর খাবার সম্পর্কিত যেটা, এর জন্য মূল ধাতু হচ্ছে ভুজ। যোগ করা সম্পর্কিত যত শব্দ আছে, যেমন যোগ, যোজন, যোজনীয়, যোজ্য, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে যুজ। এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে যুজ। আর যুদ্ধ, এর জন্য মূল ধাতু হচ্ছে যুদ্ধ। যুদ্ধের জন্য মূল ধাতু কি? যুদ্ধ। তো এরকম করে আশা করি আপনারা প্রায় 55টা 54টা যে কটা ধাতুগুলি আছে সে কটা আপনারা রিডিং পড়েছেন। তাহলে এখন আমাদের প্রকৃতি নিয়ে আলোচনা শেষ। এইবার আসেন আমাদের জাদুর জায়গায়, এটা হচ্ছে প্রত্যয়, এইটা হচ্ছে জাদু। এখন যেটা দেখাবো এটা হচ্ছে জাদু। এখন আসেন জাদুটা কি, এটা আপনাদের খাতায় লেখার দরকার নাই, খালি বোঝেন বইয়ের মধ্যে থেকে, পরে খালি প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আপাতত বইয়ের থেকে দেখার দরকার নাই, আপাতত আমার বোর্ডের দিকে খেয়াল করেন। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন এই 54টা ধাতুমূলের পরে বইয়ের মধ্যে এরকম একটা ছক দেওয়া আছে। বইয়ের মধ্যে এরকম একটা ছক দেওয়া আছে, দেখার দরকার নেই, পরে দেখেন। এরকম একটা ছক দেওয়া আছে। ছকের প্রথমে লেখা যে শব্দের শেষে যা উচ্চারিত হয়, শব্দের শেষে যা উচ্চারিত হয় এটা হচ্ছে এরকম। আর এখানে লেখা হচ্ছে প্রত্যয়।
অর্থাৎ শব্দের শেষে যা উচ্চারিত হলে প্রত্যয়টা কি হবে, আর এখানে লেখা হচ্ছে উদাহরণ, এখানে লেখা হচ্ছে উদাহরণ। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন শব্দের শেষে যদি উচ্চারিত হয় অন, তাহলে খালি এইটুকু মাথায় রাখতে হবে যে প্রত্যয় হবে অনট, বাকি সব শেষ, কাহিনী খালাস। শব্দের শেষে যদি উচ্চারিত হয় অন, তাহলে প্রত্যয় হবে অনট। তাহলে এবার আপনিই বলেন, আমরা যদি বলি দর্শন, দর্শন, গমন, শ্রবণ, শ্রবণ, স্মরণ, স্মরণ, সৃজন, সৃজন, যোজন, ভোজন, ভোজন, ভজন, ভজন। তাহলে এবার খেয়াল করেন, এই যে এতগুলো শব্দ দিলাম, চলন, ঠিক আছে, চলন, আচ্ছা, এই যে এতগুলো শব্দ দিলাম, এখন এগুলার প্রথমে হচ্ছে মূল ধাতু চিন্তা করতে হবে। তো মূল ধাতু মাত্র আপনি পড়ছেন, অর্থাৎ দর্শনের মূল ধাতু কি বলেন, দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ, এই মাত্র পড়ছেন, দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ। এরপরে গমনের মূল ধাতু কি, গমনের মূল ধাতু হচ্ছে গম, একটু আগে আপনি পড়ছেন, গমনের মূল ধাতু হচ্ছে গম। শ্রবণের মূল ধাতু কি, শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, একটু আগে আপনি পড়ছেন, শ্রবণের মূল ধাতু শ্রু। স্মরণের মূল ধাতু কি, স্মরণের মূল ধাতু হচ্ছে শ্রী, স্মরণের মূল ধাতু হচ্ছে শ্রী। সৃজনের মূল ধাতু কি, সৃজনের মূল ধাতু হচ্ছে সৃজ, সৃজনের মূল ধাতু কি, সৃজ। যোজনের মূল ধাতু কি, যোজনের মূল ধাতু হচ্ছে যুজ, যোজনের মূল ধাতু হচ্ছে যুজ। ভোজনের মূল ধাতু কি, ভোজ। আর ভজনের মূল ধাতু হচ্ছে ভজ, ভজ। আর চলনের মূল ধাতু হচ্ছে চল। মানে ব্যাপারটা কি, প্রথমে হচ্ছে আমি মূল ধাতুগুলো কি হবে সেটা ফাইন্ড আউট করে নিলাম। এখন হচ্ছে আমার ম্যাজিক, ম্যাজিকটা কি, লাস্টে যদি অনুচ্চারিত হয় তাহলে প্রত্যয় হবে অনট। তাহলে এই প্রত্যেকটা লাস্টে দেখেন, দর্শন, গমন, শ্রবণ, স্মরণ, সৃজন, যোজন, ভোজন, ভজন, চলন, লাস্টে কি উচ্চারিত হচ্ছে অন। তাহলে অনুচ্চারিত হলে প্রত্যয়টা কি হবে, সবগুলো লাস্টে দ্যাটস ইট, অনট। তার মানে দর্শন দৃশ্য গণট, গমন গঞ্জ গণট, শ্রবণ সূর্য গণট, স্মরণ সৃজ গণট, সৃজন সৃজ গণট, যোজন যুজ গণট, ভোজন ভুজ গণট, ভজন ভজ গণট, চলন চল গণট। দ্যাটস ইট, শেষ। আমি কি বুঝতে পারছি? ভেরি সিম্পল। জাস্ট প্রথমে আপনাকে টেকনিকটা ধরতে হবে, কিভাবে কি হচ্ছে, রিলেশন গুলো ধরতে হবে। রিলেশন গুলো যদি একবার ধরতে পারেন, ভেরি সিম্পল। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি জাস্ট একটা উদাহরণ দেখাইলাম, আমি আরো কয়েকটা দেখাই, মানে একটা নিয়ম দেখাইলাম, আমি আরো কয়েকটা নিয়ম দেখাই, জিনিসটা আপনার কাছে একদম মানে পানি পানি মনে হয়ে যাবে। আসেন আরো কয়েকটা দেখাই। আপনাকে খালি প্রথম হচ্ছে ধাতুমূল গুলো পড়তে হবে, আর তারপরে খালি এইটা প্র্যাকটিস করতে হবে যে কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, শেষ। আপনার আর কোনো কাহিনী নাই। আসলে আমি আপনাকে আরো দুই একটা উদাহরণ দেখাই। ধরেন আমি বললাম, ধরেন আমি বললাম অনট, আচ্ছা ধরেন আমি বললাম শব্দের শেষে যদি থাকে ত অথবা কয় ত অথবা দয় ধ অথবা মূর্ধন্যস্বর ট, ত কয় ত দয় ধ মূর্ধন্যস্বর ট, এগুলো যদি শব্দের শেষে থাকে, মানে শব্দের শেষে উচ্চারিত হয়, তাহলে প্রত্যয় হবে কয় ত। শব্দের শেষে যদি ত কয় ত দয় ধ মূর্ধন্যস্বর ট এগুলো থাকে, তাহলে প্রত্যয় হবে কয় ত। এবার চলুন কিছু উদাহরণ দেখাই। ধরেন আমি বললাম মুক্ত, সিক্ত, মুক্ত, সিক্ত, বুদ্ধ, বুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ, দৃষ্ট, দৃষ্ট, সৃষ্ট, সৃষ্ট, তারপর হচ্ছে ভক্ত, ভক্ত, ভুক্ত। ধরেন আমি অনেকগুলো শব্দ দিলাম, যে যেগুলো লাস্টে হয় দয় ধ কয় ত বা মূর্ধন্য ট বা ত আছে। আচ্ছা ত দিয়ে একটা দিই, যেমন মনে করেন বললাম গীত, ঠিক আছে, ওকে ফাইন। এখন এই শব্দগুলোকে আমরা ভাবতে হলে প্রথমে আমার মূল ধাতু চিন্তা করতে হবে। এবার আপনি চিন্তা করেন, মুক্তর মূল ধাতু একটু আগে কি পড়ছেন আপনি, মুক্তর মূল ধাতু পড়ছেন আপনি মুচ, মুচ। সিক্তর মূল ধাতু কি পড়ছেন, সিক্তর মূল ধাতু পড়ছেন হচ্ছে শীত, সিক্তর মূল ধাতু কি পড়ছেন শীত। বুদ্ধর মূল ধাতু কি পড়ছেন, বুদ্ধর মূল ধাতু পড়ছেন হচ্ছে বুধ, বুদ্ধর মূল ধাতু পড়ছেন বুধ। যুদ্ধর মূল ধাতু কি পড়ছেন, যুদ্ধর মূল ধাতু পড়ছেন হচ্ছে যুদ্ধ, যুদ্ধ হচ্ছে যুদ্ধ। দৃষ্টর মূল ধাতু কি পড়ছেন, দৃষ্টর মূল ধাতু হচ্ছে দৃশ, দৃষ্ট মূল ধাতু কি, দৃষ্ট মূল ধাতু হচ্ছে দৃশ, দৃষ্ট মূল ধাতু হচ্ছে দৃশ। সৃষ্ট মূল ধাতু কি, সৃষ্ট মূল ধাতু একটু আগে পড়ছেন আপনি সৃজ, সৃষ্ট মূল ধাতু একটু আগে পড়ছেন সৃজ। ভক্তর মূল ধাতু কি, ভক্তর মূল ধাতু হচ্ছে ভক্ত, তার মানে হচ্ছে ভজ, ভজন থেকে আসছে যেহেতু, সো ভক্তর মূল ধাতু হচ্ছে ভজ। আর ভুক্তর মূল ধাতু কি, ভুক্তর মূল ধাতু হচ্ছে ভুজ, ভুক্তর মূল ধাতু হচ্ছে ভুজ। আর গীত, এর মূল ধাতু কি, গীতের মূল ধাতু হচ্ছে গই, গীতের মূল ধাতু হচ্ছে কি গই। এখন দেখেন মূল ধাতু তো আমরা দেখলাম, এরপরে কি, এরপর আমরা দেখতেছি লাস্টে ত কয় ত মূর্ধন্য ট দ দ চাই থাকুক প্রত্যয় হবে কয় ত। তার মানে মুক্ত কি হবে, মুজ যোগ কয় ত মুক্ত। সিক্ত কি হবে, শীষ যোগ কয় ত শীষ যোগ কয় ত। বুদ্ধ কি হবে, বুধ যোগ কয় ত। যুদ্ধ কি হবে, যুদ্ধ যোগ কয় ত। দৃষ্ট কি হবে, দৃশ যোগ কয় ত। সৃষ্ট কি হবে, সৃষ যোগ কয় ত। ভক্ত কি হবে, ভস যোগ কয় ত।
ভুক্ত কি হবে, ভুজ যোগ কয় দ, গীত কি হবে, গই যোগ কয় ত, ঠিক আছে, গই যোগ কয় ত, এগুলো হচ্ছে কয় ত, মানে লাস্টিক মানে ত কয় ত দয় মূর্ধন্য ষ এগুলো থাকলেই করতে হবে কয় ত। তাহলে এবার দেখেন আপনার কিন্তু ভাই এখানে মানে ঝামেলাটা হচ্ছে কি, খালি প্রথমে আপনার প্রকৃতি প্রত্যয় মানে প্রকৃতিগুলো মুখস্থ করতে হবে, যে ওই একই ধরনের 54টা ধাতুমূল তাও মুখস্থ না, জাস্ট রিডিং পড়া, আর এরপরে খালি এটা প্র্যাকটিস করতে হবে বই থেকে, যে কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, দ্যাটস ইট, শেষ। এরপরে হচ্ছে আপনি খালি বসায় দিবেন, বসায় দিলে কাহিনী খালাস। বলেন জিনিসটা কি কঠিন না সহজ?